যেখানে বাংলার বামপন্থী যে হওয়ার একটা ব্যাপার, বাঙালির বামপন্থী হওয়ার যে একটা বিষয়, পুরোপুরি বাঙালির মননের মধ্যে বামপন্থী যে বিষয়টা রয়েছে সেই জায়গাটা একটা আছে। আরেকটা জিনিস আমি বামপন্থীদের মধ্যে খুব লক্ষ্য করেছি, তাদের মধ্যে একটা যে ভাবনা, সেটা যেন এমন একটা ভাবনা যে তারা সব কিছু বোঝেন, সব কিছু জানেন, আর যা কিছু আছে সাধারণ মানুষ যা কিছু ভাবছে বুঝছে সব ভুল। তারাই একমাত্র সবটাই বোঝেন, ভাবেন এবং জানেন। আদার্স কোনো মানুষই কিছু বোঝেন না, কিছু জানেন না, তারাই একমাত্র, এবং তারা যেগুলো বলে সেটাই নাকি সত্য। আদার্স যে মানুষগুলো যেটা বলছে যুক্তি দিয়ে, সেটাকে তারা গ্রহণ করতে পারেন না। এই যে তাদের মধ্যে যে এই অহংবোধ, এই অহংবোধের ব্যাপারটা খুব বিকটভাবে সমাজে তার প্রতিরূপ দেখা যায়, সমাজে তার বড় একটা রূপ ফুটে ওঠে তাদের বিরুদ্ধে। নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে সিপিআইএমের অস্তিত্ব যে একটা সংকট যেটা রয়েছে, এটা কিন্তু আবার একবার প্রমাণিত হয়। এই 2024 লোকসভা নির্বাচনে সিপিআইএম যেভাবে বিভিন্ন জায়গায় গোহারা হেরেছে, তাদের প্রার্থীরা যেভাবে গোহারা হেরেছেন, এটা দেখে কিন্তু পরিষ্কার একটা ছবি উঠে এসেছে। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ এখনও সিপিএমকে কিন্তু সেইভাবে গ্রহণ করতে পারছেন না। কেন এমন হলো? এবারের লোকসভা নির্বাচনে 30টি আসনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে তারা লড়াই করেছে। ঝকঝকে তকতকে যৌবনের দূত হিসাবে পরিচিত সেই সমস্ত ছেলে মেয়েদের এবার প্রার্থীপদ দেওয়া হয়েছে, এবং তারা এই সমস্ত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে ঢল নেমেছিল, সেটা দেখে মনে হয়েছিল যে বামপন্থীরা আবার কি একটা জায়গায় ফিরে আসছে। কিন্তু ফল ঘোষণার পরে যেটা দেখা গেল, না, বাংলার মানুষ তাদের আবার পরিত্যাগ করেছে। যে 30টি আসনে তারা লড়াই করেছে, তাতে দেখা গেল যে 2টি মাত্র আসনে তাদের জামানত ধরে রাখতে পেরেছে, বাকি সব আসনে তাদের জামানত জব্দ হয়েছে। মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম, তিনি পেয়েছেন 5,18,277 ভোট, খুব ভালো ভোট তিনি পেয়েছেন, এবং এখানে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে এই আসনটাকে লড়েছেন। দ্বিতীয় হচ্ছে সুজন চক্রবর্তী, দমদম থেকে লড়েছেন, 2,40,784 ভোট। কিন্তু আরেকবার কি প্রমাণ হয়ে গেল যে না, এই যে বৃদ্ধ সিপিএম তারা অনেক বেশি প্রাসঙ্গিক, যেটা তরুণ প্রজন্ম ততটা নয় সাধারণ মানুষের কাছে। তার কারণ এই দুজন বৃদ্ধ তারাই কিন্তু এবারে তাদের জামানত ধরে রাখতে পেরেছে, বাকি যে তরুণ প্রজন্ম তারা পারেন। কেন তারা পারল না, সেটা নিয়ে নিশ্চয়ই দলের মধ্যে চর্চা হবে, এসব বিষয় নিয়ে অনেক বেশি হবে। যেমন আমি কয়েকটা জিনিস আপনাদের বললে বুঝতে পারবেন যে তমলুক থেকে সায়ন ব্যানার্জি দাঁড়িয়েছিলেন, একেবারে তরুণ প্রজন্মের মুখ, 85,389 ভোট পেয়েছেন মাত্র। ব্যারাকপুরে দেবদূত ঘোষ দাঁড়িয়েছেন, তিনি 1,09,564 ভোট পেয়েছেন। কলকাতা দক্ষিণে সায়রা হালিম দাঁড়িয়েছেন, 1,64,531 ভোট পেয়েছেন। ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান, একে নিয়ে অনেক বেশি চর্চা হয়েছে, এবং তিনি নাকি বিরাট বড় যোদ্ধা, এবং তিনি যুদ্ধ করেছেন, এবং করার পরে যে রেজাল্টটা এসেছে সেটা হচ্ছে 86,953 ভোট পেয়েছেন। শ্রীরামপুরে দীপশিতা ধর, একবার সেলিব্রিটি জায়গায় চলে গিয়েছিলেন দীপশিতা ধর, তাকে নিয়ে কত মিডিয়াতে বিরাট প্রচার, হেনা তেনা ইত্যাদি কত কিছু হয়েছে। দীপশিতা ধর এবার জিতে যাচ্ছেন, হ্যাঁ, এইরকম একটা বিরাট প্রচার হয়েছিল। তিনি পেয়েছেন 2,39,146 ভোট। যাদবপুরে সৃজন ভট্টাচার্য, তাকে নিয়েও বিরাট প্রচার, এবার যাদবপুর একেবারে সিপিএম দখল করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। তিনি পেয়েছে 2,58,712 ভোট। অতএব দেখুন যে এই যে সিপিএম তারা নিজেরা প্রার্থী দিয়েছিল 23 জনকে,
এই 23টি প্রার্থী দিয়েছিল, ফরওয়ার্ড ব্লক দিয়েছিল 2 জন, আরএসপি দিয়েছে 3 জন। পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লক পেয়েছে 14,572 ভোট, আর বারাসাতে ফরওয়ার্ড ব্লক পেয়েছে 1 লক্ষ ভোট। অতএব বুঝতে পারছেন যে সিপিএম, বিশেষ করে বামপন্থীদের অবস্থা পশ্চিমবঙ্গে মোটেও সেই জায়গাটা নেই। বামপন্থীদের এখনও মানুষ এভাবে গ্রহণ করতে পারেনি। যদি তাই না হবে তাহলে 2019-এর লোকসভা থেকে এবারে 86,000 ভোটে তারা পিছিয়ে আছে। যদি হিসাব আমরা করি তাহলে দেখব 86,000 ভোটে পিছিয়ে আছে। এই যে বামপন্থী যে বিষয়টা, যেগুলো আমরা লক্ষ্য করলাম যে সাধারণ মানুষ বামপন্থীদের সেভাবে গ্রহণ করছেন না, কেন? তার পিছনের কারণগুলোর মধ্যে দেখুন, বামপন্থীদের লড়াইটা কিন্তু খুব জরুরি, এইটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কারণ গণতান্ত্রিক দেশে একটা বিরোধী পক্ষ হিসাবে বামপন্থীরা লড়াই তাদের করাটা জরুরি। কারণ হচ্ছে, যদি বিরোধী পক্ষে লড়াইটা মজবুত না হয় তাহলে সেই জায়গা থেকে গণতন্ত্র একটা অন্য জায়গায় চলে যায়, গণতন্ত্রটা থাকে না। এখন এই যে বামপন্থী সেই লড়াইটা থাকলেও তাদের যে বিভিন্ন রকম ভাবনা এবং সেই প্রাচীন আমলের যে ভাবনা, সেই ভাবনার উপরে দাঁড়িয়ে আজও তারা সেই জায়গা থেকে লড়াইটা করতে চাইছে। তারা কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে চাইছে না, তারা মানুষকে পরিবর্তন করতে চাইছে। নিজেদের নীতি আদর্শকে পরিবর্তন করতে চাইছে না, তারা মানুষকে পরিবর্তন করতে চাইছে না। তারা এই যে তাদের নীতি আদর্শগত যে ভুল ভ্রান্তিগুলো আছে, সেই জায়গাগুলোকে তো ধরতে হবে। আমি বলছি না বামপন্থীরা চোর, আমি বলছি না যে বামপন্থীরা সাধারণ মানুষের বিরুদ্ধে কাজ করে, এমন কথা বলছি না। কিন্তু আমরা 34 বছর ধরে এই বাংলার মানুষ বামপন্থীদের যে মূর্তি দেখেছে, তাদের যে স্বরূপ দেখেছে, সেইটা দেখার পরে গ্রাম বাংলার মানুষ বিশেষ করে সেই স্বরূপটাকে এখনও মানুষ ভুলতে পারছে না। এই জায়গা থেকে মানুষকে, সেই জায়গা থেকে তাদের ভুলতে গেলে তাদের কিন্তু যে নীতি আদর্শগত যে বিরোধ রয়েছে বা সেই জায়গাটা যে পরিবর্তন করার দরকার, নীতি আদর্শের কথা বলবো না, তাদের যে লাইন যেটা রয়েছে বা তারা যে পদ্ধতিতে ভোটটা করে বা যে পদ্ধতিতে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে, সেই জায়গার একটা পরিবর্তন করা কিন্তু বিশেষভাবে দরকার ছিল। দেখুন, এখনও পর্যন্ত বামপন্থীরা সেই কার্ল মার্কস, সেই স্ট্যালিন, সেই অ্যাঙ্গেলস এদেরকে মাথার উপরে রেখে চলেছে। এখন ঘটনা দেখুন, যদি ইতিহাস আমরা দেখি তাহলে ঠিক আছে, এদেরকে আমরা এরা প্রণম্য জানি, কিন্তু এঙ্গেলস কি প্রণম্য? হিটলারের সঙ্গে এঙ্গেলসের একটা তুলনা তো হয়, জানি না কে কেমন মন্তব্য করবেন, অনেকে খারাপ মন্তব্য করতে পারেন, বললে অসুবিধা নেই। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে যেখানে বাংলার বামপন্থী যে হওয়ার একটা ব্যাপার, বাঙালির বামপন্থী হওয়ার যে একটা বিষয়, পুরোপুরি বাঙালির মননের মধ্যে বামপন্থী যে বিষয়টা রয়েছে, সেই জায়গাটা একটা আছে। আরেকটা জিনিস আমি বামপন্থীদের মধ্যে খুব লক্ষ্য করেছি, তাদের মধ্যে একটা যে ভাবনা, সেটা যেন এমন একটা ভাবনা যে তারা সব কিছু বোঝেন, সব কিছু জানেন, আর যা কিছু আছে সাধারণ মানুষ যা কিছু ভাবছে বুঝছে সব ভুল। তারাই একমাত্র সবটাই বোঝেন, ভাবেন এবং জানেন। আদার্স কোনো মানুষই কিছু বোঝেন না, কিছু জানেন না, তারাই একমাত্র, এবং তারা যেগুলো বলে সেটাই নাকি সত্য। আদার্স যে মানুষগুলো যেটা বলছে যুক্তি দিয়ে, সেটাকে তারা গ্রহণ করতে পারেন না। এই যে তাদের মধ্যে যে এই অহংবোধ, এই অহংবোধের ব্যাপারটা খুব বিকটভাবে সমাজে তার প্রতিরূপ দেখা যায়, সমাজে তার বড় একটা রূপ ফুটে ওঠে তাদের বিরুদ্ধে। তাদের যে নীতি, তাদের যে আদর্শ, সেটা তাদের নিজস্বতা আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে ঢুকতে গেলে সাধারণ মানুষের মতন হয়ে তাদের ঢুকতে হবে। অনেক তো বড় বড় কথা এতদিন হলো, কিন্তু এই যে বামপন্থীদের বেশ কিছু ইয়াং জেনারেশনকে দেখেছি, তারা অনেক জানেন, অনেক বেশি কথা বলেন এবং লড়াইটা করেন
ঠিক আছে, রেড ভলেন্টিয়াররা যেভাবে লড়াই করেছে ভালো, খারাপ না, কিন্তু যে কথাগুলো বলেন সেই কথাগুলো যদি আমরা সেই 34 বছরের শাসনকাল দেখি তার সঙ্গে যদি মেলাতে যাই সেগুলো কি মিলবে? আমি তো অনেক ক্ষেত্রে দেখেছি যে সেই সময় এরকম মিডিয়ার যুগ ছিল না, সেই সময় এরকম সোশ্যাল মিডিয়া ছিল না, এবং যদি সেই সময় এরকম সোশ্যাল মিডিয়া থাকতো, এরকম যুগ থাকতো, তাহলে বামপন্থীদের 34 বছর কেন 14 বছর রাজত্ব করাও কঠিন হয়ে যেত, কিন্তু সেটা ছিল না। অতএব বামপন্থীরা এবারে যে ভোটের লড়াই করলো, লড়াই করে তারা কিন্তু এগোতে এক বিন্দু এগোতে পারল না, বরং তারা অনেকটা পিছিয়ে গেল। প্রায় 86,000-এর বেশি ভোটে তারা কিন্তু গত 2019 সাল থেকে এবারে আরও পিছিয়ে গেছে। অতএব এই যে বামপন্থী আন্দোলন, এই যে যার যেটা হচ্ছে সেটা কতটা সেই জায়গাটা আছে। অতএব আমি যদি আবার দেখি যে আরামবাগে বিপ্লব মৈত্র, যাকে নিয়ে অনেকেই ভেবেছিলাম যে বিপ্লব মৈত্র নাকি জিতে যাবে, তিনি মাত্র পেয়েছিলেন 95,502 ভোট। আমি আসানসোলের জাহানারা খান, তিনি পেয়েছেন 1,05,964 ভোট। বসিরহাটের নিরাপদ সর্দার, তিনি পেয়েছে 77,899 ভোট। তা ভাবুন, নিরাপদ সর্দার নাকি জিতে যাবে, এবং বামপন্থীরা তারা দেখলাম লিখেছে 31টা নাকি বামপন্থীরা পাবে। এই যে ভাবনা ভালো, আশা ভালো, আশার এটা, কিন্তু মানুষকে ছোট করে দেখা, সব মানুষকে ছোট ভাবে ভাবনা তাদের মধ্যে, এই ভাবনাটা কিন্তু তাদের সঠিক নয়। তারা সব বোঝেন আর অন্য মানুষরা কিছু বোঝেন না, এটা কিন্তু নয়, বরং উল্টোটা হওয়া উচিত। আমরা কিছু বুঝি না, আপনারা আমাদের বোঝান, এইটা একদম প্রান্তিক মানুষের কাছে গিয়ে যদি তারা বলতে পারতেন তাহলে অনেক বেশি তারা অ্যাকসেপ্টেশন পেতেন। এই যে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষের প্রতিনিধি যিনি হচ্ছেন, তিনি যদি একটা বিরাট রাজপ্রাসাদ থেকে এসে মাটিতে এসে তিনি লড়াই করতে যান, তাতে তো প্রশ্নটা উঠবে। এবং যার কোটি কোটি টাকার মালিক, তিনি যদি এখন গরিবের হয়ে লড়াই করতে চান, সেটা তো মনে হবে যে একটা নাটক হচ্ছে। তো এরকমই অনেক ক্ষেত্রে হয়েছে। তাতে বামপন্থীরা, যে বামপন্থী শুধু বাংলার বামপন্থী হওয়ার চেষ্টা করুন, বাঙালির বামপন্থী হওয়ার চেষ্টা করুন, তারা মার্কস এঙ্গেলসের বামপন্থী হওয়ার চেষ্টা করে লাভ নেই। কেন বস্তা পচা ওই সমস্ত নীতি নিয়ে আজকে যুগে এগোনো কতটা কঠিন হবে তারাই জানবেন, তাদের বিষয়ে তারা বুঝবেন, এবং তারা তো ফল দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা যে পরিবর্তন করার দরকার, মানুষকে পরিবর্তন না করে নিজেদের যে সমস্ত নীতি বা যে সমস্ত বিষয়ের উপর দাঁড়িয়ে তারা লড়াইটা করে, সেই বিষয়গুলোকে একটু পরিবর্তন করার দরকার। বামপন্থীদের দরকার, বাংলার মানুষের এই লড়াইটার দরকার, কিন্তু তারা সেইটাকেই না ভেবে তারা সেই জায়গাটাকে আঁকড়ে ধরে যদি লড়াইটা করতে যায়, সেটা কিন্তু খুব একটা যে ভালো ফল দেবে না, তার কিন্তু পরপর সেটা কিন্তু মানুষ জানিয়ে দিচ্ছেন। অতএব এই জায়গা থেকেও যদি বামপন্থীরা শিক্ষা নিতে না পারেন, তাহলে একটা দিন এমন আসবে যে একেবারেই বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এরকম কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। তাহলে আমাদের যেটা মূল জায়গায়, যে বামপন্থীরা আগামী দিনে কি এই রাজ্যে থাকবেন না নিশ্চিহ্ন হয়ে যাবেন, সম্ভবত যদি তাদের পরিবর্তন তারা নিজেরা না করতে পারেন, তাহলে বামপন্থীরা কিন্তু এই রাজ্যে আর থাকবেন না, তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন। আমরা দেখছি, আপনারাও দেখুন, আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।